যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনায় ইউক্রেন আমন্ত্রণ পায়নি। ইউক্রেনে তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, শীতে বিপর্যস্ত মানুষ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার। ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ। সর্বশেষ থাকছে তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি আলোচনায় ইউক্রেন আমন্ত্রণ পায়নি। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেলগ অবশ্যই বলেছেন সৌদি আরবের আজ সোমবারের এই আলোচনায় কিয়েভ অংশ নেবেন। কিন্তু ইউক্রেন সরকারের উচ্চ পর্যায়ের সূত্রটি বলেছে আলোচনায় কিয়েভকে কোনো প্রতিনিধি দল উপস্থিত থাকবে না। এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলন হবে। সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ইউরোপকে যুক্ত করা হচ্ছে না, এই নিয়ে উদ্বেগ থেকে ইউরোপীয় নেতারা জরুরি এই সম্মেলন করছেন। গত সপ্তাহে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে একটি বড় পরিবর্তন ইঙ্গিত দেয়। ইউক্রেন নিয়ে একটি টালমাটাল সপ্তাহে পার হওয়ার পর বিভিন্ন পক্ষ পৃথক বৈঠক করেছে। হোয়াইট হাউসের মধ্য প্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার প্রথম মুখোমুখি আলোচনার জন্য তিনি গতকাল রোববার সন্ধ্যায় সৌদি আরব গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জানান তার দূত স্টিভ উইটকফ ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। তারা প্রায় 3 ঘন্টা বৈঠক করেছেন। ইউক্রেনে তাপবিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা, শীতে বিপর্যস্ত মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরের মিকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে। এতে তীব্র শীতের মধ্যে ওই এলাকার প্রায় 46,000 মানুষকে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে। ঘরবাড়ি গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তারা পায়নি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমহাল এই কথা জানান। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে শূন্য নিচে তাপমাত্রা মানুষকে তীব্র শীতের মধ্যে রাখা যায়, মানবিক বিপর্যয়কর অবস্থা তৈরি করা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলার প্রভাব সুদূর প্রসারী। হামলার জেরে শহরের 1 লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে উত্তাপ পাচ্ছেন না। এক্স পোস্টে জেলেনস্কি আরও বলেন, শহর খুবই সাধারণ, বেসামরিক অবকাঠামো সাধারণ, এর সঙ্গে শত্রুতা কিংবা সম্মুখ যুদ্ধ পরিস্থিতি কোনো সম্পর্ক নেই। মিকোলাইভবাসীকে শীত থেকে রক্ষা করতে ও তাপের ব্যবস্থা আবারও চালু করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে আরও জানান জেলেনস্কি। রুশ বাহিনী রাতভর ইউক্রেন 143টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছেন এর মধ্যে তারা 95টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে। 46টি লক্ষ্যবস্তু আঘাত হানতে পারেনি। ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চৌম্বক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে। ইউক্রেনের রাতভর এসব ড্রোন হামলায় অন্তত 1 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির কিয়েভ অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছেন। রোববার রাতে মিকোলাইভ শহরের তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কথা ছিল। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার দিবাগত রাতে ঢাকার স্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুরের সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন। মোনালিসা নামের মেহেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে 3টি মামলা রয়েছে। সাবেক মন্ত্রীর স্ত্রী কানাডায় পালিয়ে গেছেন বলেই চাউর ছিল। তবে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আনন্দ উল্লাস প্রকাশ করেছে স্থানীয় জনগণ।
আওয়ামী লীগের নেতা ও স্থানীয় অভিযোগ ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা মিলে মেহেরপুর জেলার ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তারা মানুষকে নানাভাবে শোষণ করেছেন। মন্ত্রী যতটা না ক্ষমতার ছিলেন, সৈয়দা মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতে বেশি ক্ষমতাধর। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছেন, মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা রাশিয়ার পাচার করেছেন মোনালিসা। অনলাইন জুয়ারিদের নিরাপত্তা দিতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, মেহেরপুর সহ সারা দেশে টেন্ডার, নিয়োগ, বদলি ও অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা ও সম্পদের পাহাড় গড়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী। তার দুর্নীতি তথ্য ফাঁস করেছেন তার ছোট ভাই সারফারাজ হোসেন মৃদুল। সম্প্রতি তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেন, ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘরছাড়া, পালিয়ে বেড়াচ্ছি এবং মামলার আসামি হয়েছি। ফরহাদ হোসেন নিয়োগ, বদলি, বাণিজ্য প্রভৃতি দুর্নীতির মাধ্যমে ন্যূনতম ২,০০০ কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগম পাড়ায় তার বাড়ি আছে, ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছু নিয়ন্ত্রণ ছিল মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ, বদলি কিছুই হতো না। তিনি বলেন, মন্ত্রীর স্ত্রী মোনালিসা ক্যাসিনো সামগ্রী হয়ে পুলিশের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে। তাই তার নামে কোনো মামলা হয়নি। স্ত্রীর কারণেই আমার ভাই নষ্ট হয়েছে। ঢাকা দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ। ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা যায়, চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছেন দুই নিকট প্রতিবেশী দেশ। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুইজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং ১০ ও ১১ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টা দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয়টিও উঠে আসে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জয়শঙ্করের আশা প্রকাশ করেছেন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো সুরাহা হবে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সকে একটি পোস্ট দিয়েছেন। দুজনের ছবি দিয়ে তিনি ওই পোস্টে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমস্টেক। তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন, মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন, এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি তার মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে এবং একটি সময় সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী। বিএনপির মহাসচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার তাদের প্রধান লক্ষ্য। সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এটি ছিল একটি আমন্ত্রণমূলক সফর, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জাইমা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না, ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।